101.7 তোমার এফএম আর আমি আরজে সৃজন। হ্যাঁ, আমি জানি যে তোমাদের অনেকগুলো কমপ্লেইন্টস আছে আমার বিরুদ্ধে এবং এবং আমি রিয়েলি সরি এত লেট করবার জন্য। কিছু কারণের জন্য আমাকে কদিন গল্প দেওয়া একটু বন্ধ রাখতে হয়েছিল, কিন্তু আমরা নতুনভাবে ফিরবো, অবশ্যই ফিরবো, আবার ফিরবো পুরনো সমস্ত ক্যারেক্টার এবং নতুন আরো অনেক ক্যারেক্টারসদের নিয়ে। এবং সেরকমই কিছু গল্পের মধ্যে আজকে তোমরা শুনবে রাজদীপ ভট্টাচার্যর লেখা বংশের রাক্ষস। গল্পটি সম্পূর্ণভাবে প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্ত মনস্কদের জন্য। রাজদীপ ভট্টাচার্যর নতুন বই কাল মিথবধ তোমরা বই মেলাতে পাবে, অথবা আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা সেটা সংগ্রহ করতে পারো। এই বইতে থাকছে 5টি ভিন্ন দেশের গল্প, 5টি মিথ, 5টি আরবান লেজেন্ড এবং একটি কাল মিথবধ। আর শুধু তাই নয়, এই বইমেলাতে আসছে ইভান সেনগুপ্ত সিরিজের লেখক হেমন্ত দত্তর নতুন বই নীল ঈগলের ঠোঁট এবং দেবী প্রসাদের লেখক সৌরভ মজুমদারের লেখা বই বন্ধু পাবলিকেশনস থেকে আসছে অন্ধকারের সংকেত, যেটা তোমরা খুব সহজেই বই বন্ধু পাবলিকেশনস এর স্টল থেকে সংগ্রহ করতে পারো। আজকের গল্প পাঠে জয়, লাবণী এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজন এবং আবহ সঙ্গীতে জয়, শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো শুরু হচ্ছে আজকের গল্প রাজদীপ ভট্টাচার্যর লেখা বংশের রাক্ষস। বাসটা রবিকে নামিয়ে একরাশ ধুলো ছড়িয়ে পিচ রাস্তা ধরে সামনের দিকে মিলিয়ে গেল। রবি ঘাড় ঘুরিয়ে দেখল আশেপাশে খুব একটা কেউ নেই। পকেট থেকে মোবাইলটা বার করেই বুঝল যে টাওয়ারের জায়গাটা একদম ফাঁকা। বাসটা যেখানে নামালো সেখানে বাস স্টপ বলতে কিছুই নেই, শুধু একটা মাঠের ধার ঘেঁষে নামিয়ে দিয়েছে। কেমন যেন খাপছাড়া এলাকা। এর আগেও অনেক গ্রামেই গেছে সে, কিন্তু এই রকম থমথমে পরিবেশ খুব একটা ওর চোখে পড়েনি। দুপুর পেরিয়ে সন্ধে হতে বেশি সময় নেই। সঠিক গ্রামে আদৌ এসেছে কিনা সেইটা জানা খুব দরকার। অবশ্য কন্ডাক্টরকে মানবেড়া গ্রাম বলতে সে এখানেই নামিয়ে দিল। তবে আশ্চর্যভাবেই টিকিট কাটার সময় কন্ডাক্টর অবাকভাবে তাকিয়েছিল কিছুক্ষণ। এখন দেখেই বোঝা যাচ্ছে যে এই মানবেড়া গ্রামে হয়তো বসতি সেই রকম নেই, তাই হয়তো যাত্রীদের মধ্যে এখানে খুব একটা কেউ নামেও না। রবির মনে পড়ল যেই রাস্তা দিয়ে বাসটা এলো সেই দিক ধরে মিনিট 5 হাঁটলেই একটা চায়ের দোকান পড়বে। সেখানেই গিয়ে জিজ্ঞাসা করে নিতে হবে সবটা। কোন দিকেই বা যাবে তাও বুঝে উঠতে পারছে না রবি। শেষে সেই বড় রাস্তা ধরেই হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে চায়ের দোকানটা দেখতে পেল সে। তবে তখন দোকানদার দোকান বন্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। রবি দোকানটার সামনে এগিয়ে যায়, জিজ্ঞাসা করে, আচ্ছা দাদা, বলছি এইটা কি মানবেড়া গ্রাম? বেশ অবাক চোখে মাঝবয়সী দোকানদারটি রবির সারা শরীরে একবার চোখ বুলিয়ে নিল। মাঝারি গড়নের অল্প বয়সী ছেলে, গায়ে সাধারণ শার্ট আর প্যান্ট, আর সাথে রয়েছে কাঁধে ঝোলানো একটা চামড়ার সাইড ব্যাগ। তারপর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বাবু, আপনি কোথা থেকে আইছেন আর এইখানে কি করতে আইছেন বাবু? রবি বলল, আমি একটা কোম্পানির কাজে এখানে এসেছি। গ্রাম প্রধান প্রলয় মণ্ডল আমাকে বলেছিলেন আসার কথা, তবে আজকেই যে আসবো সেটা ওকে এখনো জানানো হয়নি। যদি কাজ হয়ে যায় তাহলে তো রাতেই ফিরে যাব। কই যাবেন বাবু? হ্যাঁ, সারাদিনে তো 2টা বাস আসে যায়। কলকাতা যাওয়ার শেষ বাস চলে গেছে, আর একটু পরেই তো আকাশে রাত নামবে। আসলে যদি একবার প্রলয় বাবুরে জানাইতেন তাহলে
তিনিই বারণ কইরা দিত। মুখে অনেকটা চিন্তা নিয়ে বলল দোকানদার। তারপর বলল, আচ্ছা আচ্ছা, আপনি বসেন এখানে, যেটুকু চা আছে আপনাকে দিয়া দি। মাটির ভারে চায়ে চুমুক দেয় রবি। তারপর জিজ্ঞাসা করে, আচ্ছা, এই গ্রামে কি কিছু হয়েছে নাকি? এই গ্রাম আর গ্রাম নাই বাবু, রাক্ষসের ঘর হইছে। বিকালের আগেই সব ঢুইকা যায়। চা দোকানি দোকান গোছাতে গোছাতে উত্তরটা দিল, আপনি শহর থেকে আইছেন, পোশাক দেখলেই বোঝা যায়, এইসব বুঝবেননি। পারলে ওই রাস্তা ধইরা 2 কিমি হাঁটুন, ব্লক অফিস পাইবেন। ওইখানে বললেই আপনাকে থাকতে দেবে। তারপর কাল সকালে প্রলয় বাবুর সাথে দেখা কইরা বিকালের আগেই বাস ধইরে যাবেন খন। ব্যাপারটা কিছু বুঝতে না পেরে রবি বলল, আপনি শুধু আমাকে প্রধানের বাড়ির রাস্তাটাই বলে দিন, যদি কাছে পিঠে কোনো ভ্যান বা রিক্সা পাই। বাবু, কিছুই পাইবেন না এখন। এই বলেই আকাশের দিকে তাকায় লোকটা। তারপর তাড়াহুড়ো করে ঝাঁপ নামিয়ে দিয়ে বলে, আপনি আপনি ব্লক অফিসে চাইলে যান দাদা বাবু, বিকেল হতে যায়। কি আছে কি নেই কিছুই বুঝতে পারে না রবি। না না না, সেটা হবে না। আপনি প্রধানের বাড়িটা কোন দিক দিয়ে যেতে হবে সেটা আমাকে বলে দিন, আমি পা চালিয়ে ঠিক পৌঁছে যাব। দোকানদার পাশের ক্ষেতের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে দেখতে পাচ্ছেন, মাঠ পাইর হইয়ে একটা লাল মাটির রাস্তা শুরু হইছে। ওই রাস্তা ধইরা প্রায় ঘন্টা 2 গেলে একটা মোড় আসবে। ওইখান থেকে সোজা বাঁ দিকে ঘুইরা 8 ঘন্টা হাঁটলেই একটা বড় 2 তলা বাড়ি পাবেন। ওইটাই হইল প্রধানের বাড়ি। আসলে এই গ্রামে ওরই একমাত্র পাকা বাড়ি আছে, তাই চিনতে অসুবিধে হয় না। তবে ভুল কইরেও ডাইনে যাবেন না, ওই রাস্তায় বিপদ আছে। এবার তাড়াতাড়ি সাইকেলটাকে উঠিয়ে লোকটা বলল, ঠিক আছে বাবু, আর সময় নষ্ট করবেন নি, পা চালান, আমিও চললুম। লোকটা অনেকটাই দুশ্চিন্তা ভরা মুখে একটা সাইকেলের ওপর চড়ে সেখান থেকে চলে গেল। ফাঁকা রাস্তায় রবি তখন একা, একদম জনমানবহীন প্রান্তর। মনে হয় যে পৃথিবীতে সে একাই বেঁচে আছে। মানুষ তো দূর, কোনো গরু মহিষেরও দেখা নেই। এই রকম অভিজ্ঞতা তার আগে কোনোদিনও হয়নি। রবির মনের মধ্যে তখন অজস্র প্রশ্ন। যাকে আর বেশি ভেবে লাভ নেই, লোকটার দেখানো পথেই হাঁটা দিই বরং। অন্ধকারও নামতে আর বেশি সময় লাগবে না। সাথে টর্চটাও আনা হয়নি, আর মোবাইলের ফ্ল্যাশ বা টর্চ কিছুই নেই। একটা ভালো ফোন কিনতে পারতাম, কিছুই করিনি। একবার প্রলয়বাবুকে জানিয়ে আসলে ভালো হতো। এই গ্রামের অবস্থা যে এরকম হবে সেটাই বা কে জানত। মনে মনে এইসব কথাই ভাবে রবি। রবি রাস্তা ছেড়ে একবার মাঠে নামে, তারপর ঘাসের জমির ওপর দিয়ে হাঁটতে শুরু করে। কিন্তু রবির বারবার মনে হতে থাকে কেউ যেন তাকে লক্ষ্য করছে। সে শুধু একা নয়, তার সাথে কেউ একজন আছে। হয়তো হয়তো চোখে দেখা যাচ্ছে না, কিন্তু সে আছে। মনের মধ্যে একরাশ ভয় এসে ধরা দেয়। যদিও এই রকম অনেক গ্রামেই কাজের সূত্রে ঘুরে বেরিয়েছে ও, কিন্তু পথে যদি এখন ডাকাতের ভয় থাকে তাহলেই বিপদ। এই অঁচপাড়া গায়ে ডাকাতরা যদি মেরে পুঁতেও দেয়, এই মানবহীন গ্রামে কেউ খোঁজও করবে না।
অবশ্য সাথে দামি কোনো জিনিস নেই, কিন্তু পরাণের ভয় তো আছে, ওটাই তো সবচেয়ে বেশি দামি। মাঠ পেরিয়ে কাঁচা মাটির রাস্তা, কোনো দিকে বাঁক না নিয়ে অনেকটাই সোজা চলে গেছে সে। সূর্যের আলো এখন অনেকটাই ক্ষীণ হয়ে এসেছে। আকাশের আরেক কোণায় পূর্ণ চন্দ্রগোলক আস্তে আস্তে জেগে উঠছে। আজ পূর্ণিমা, হাতে আলো না থাকলেও কিছুটা ওই চাঁদের আলো পাওয়া যাবে, তবে তাতে যে খুব একটা সুবিধে হবে তাও না। থমথমে ভাবটা যেন সূর্য ডোবার সাথে সাথেই কয়েক গুণ বেড়ে গেল। সোজা রাস্তা ধরে প্রায় আধ ঘন্টা হাঁটার পর রবি তার ঠিক সামনে প্রায় 10-15 হাত দূরেই কি যেন একটা লক্ষ্য করল। একটু ভালো করেই খেয়াল করতে বুঝতে পারল যে কোনো একটা লোক ঠিক তার সামনেই দাঁড়িয়ে আছে। অবশ্য দাঁড়িয়ে নয়, আপন মনে হেঁটে চলেছে। তবে হাঁটার ভঙ্গি দেখে রবির তাকে বৃদ্ধ বলেই মনে হলো। সামান্য একটু মাথা ঝুঁকিয়ে ধীর পায়ে সোজা রাস্তা ধরে রবির কিছুটা আগেই সে এগিয়ে চলেছে। কিন্তু এই প্রান্তরে একা একজন বৃদ্ধ, হয়তো কোনো গ্রামের লোক হবে, কাজ সেরে হয়তো এখন বাড়ি ফিরছে। একটু জোরেই পা চালিয়ে ওনার কাছাকাছি যায় রবি। রবির পায়ের আওয়াজে বৃদ্ধ পিছন ফিরেই চমকে ওঠেন। তারপর কাঁপা কাঁপা গলায় বললেন, এই তুমি কে বাবা? এই এই নির্জন রাস্তায় একা কি করছো? তোমাকে তো চিনতে পারছি না। হঠাৎ করে এইভাবে দয়া করে ভয় পাবেন না, আমার উদ্দেশ্য খারাপ কিছু নয়। আমি এই গ্রামেরই নই, প্রধানের বাড়িতে সামান্য কাজে এসেছিলাম। তিনি আসলে ওই সারের ব্যাপারের জন্য আমাদের কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন, তার জন্যই আসা। কিন্তু এতটা অন্ধকার হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। তারপর গ্রামের কোনো লোকজনকেই খুঁজে পাচ্ছি না। ওই বাস স্টপের ওখানে একটা চাওয়ালাকে প্রধানের বাড়ি জিজ্ঞেস করাতে আমাকে এই রাস্তাটা বলে দিল, তো তাই জন্যই এই পথ ধরে হাঁটছিলাম। বৃদ্ধ তখন কিছুটা দুশ্চিন্তা মাখা স্বরে বললেন, কিন্তু বাবা, এই জায়গাটা যে মোটেই ভালো না গো। তুমি নতুন ছেলে, এসবে বিশ্বাস করবেই বা কেন? আমি ঠিক বুঝতে পারছি না, এখানে কি হয়েছে? দাঁড়িয়ে থেকো না বাবা, চলতে চলতে সব বলছি। বেশি সময় নষ্ট করা যাবে না, এমনিতেই অন্ধকার হয়ে এসেছে। একসাথে দুজনে থাকলে ভয়টা কম লাগবে। এই বলেই বৃদ্ধ আবার চলতে শুরু করলেন। সন্ধ্যের চাঁদের প্রথম আলোয় রবি বৃদ্ধকে একবার দেখে নিল। সামান্য বেঁটে করে, মাথায় খোঁচা খোঁচা খাপছাড়া সাদাটে চুল, পরনে ধুতি, আর তার সাথে গায়ে একটা পাতলা চাদর জড়ানো। ক্ষীণ অথচ মাছের মতন অপলক দুটো দৃষ্টি। একটু সামনের দিকে ঝুঁকেই হাঁটছেন তিনি। ঠিক তার পেছনেই রবিও হাঁটা শুরু করলো। আপনি তো বললেন না যে এখানে কিসের সমস্যা? মানে রাতে সবার এত ভয় কেন? বৃদ্ধ অপলক দৃষ্টিতে একবার রবির দিকে তাকালেন, তারপর বললেন, সে এক অভিশাপ বাবা, যা কয়েক বছর ধরেই এই গ্রামে আছড়ে পড়েছে। তোমাকে কি আর বলবো, কত মরণ দেখলাম, আর কত দেখবো কে জানে। সেই অতীতের ভুল নিয়ে আজও ভুগে চলেছে সবাই। নেহাতি এখানকার মানুষজন গরিব, আর অনেক পুরুষ ধরে এই গ্রামে আছে, তাই জমি ছেড়ে কেউ যেতে চায় না। কিন্তু মানুষ না হোক,
গরু ছাগলরাও রেহাই পায় না। রবি অদ্ভুতভাবে বৃদ্ধর কথাগুলো শুনছিল আর অবাক হচ্ছিল। পথ চলতে চলতে রবি বলল, আচ্ছা, এই অভিশাপটা কিসের? মানে কোনো ভূত প্রেত? আমি শুনেছি যে গ্রামের মানুষেরা নাকি এসবে এখনো বিশ্বাস করে, কিন্তু মুখের কথা শেষ হওয়ার আগেই বৃদ্ধ বললেন, ভূত নয় বাবা, সে এক পিশাচ, অর্ধ পিশাচ, যার চাই রক্ত। মানুষের ভুলেই এর সৃষ্টি। তুমি হয়তো এখনো বুঝতে পারছো না বাবা, এটা কোনো মিথ্যে নয় বাবা। অনেক প্রাণ চলে গিয়েই গ্রামের এই হাল। পথ অনেকটা বাকি, অন্ধকার হয়ে গেছে। পা চালিয়ে চলতে চলতে তোমাকে পুরোটা বলি কেমন? যত সময় বাড়বে আমাদের বিপদও ততই বাড়বে। আমি না হয় বুড়ো হয়ে গেছি, কিন্তু তুমি তো এখনো যুবক আছো বাবা। পূর্ণিমা মাখানো চাঁদের আলোই তখন এই মেঠো পথ দেখার একমাত্র উপায়। অন্ধকার তখনও গাঢ় হয়নি। বাঁশঝাড়ের মাঝের অসম সোজা পথ ধরে দুজনেই তখন হেঁটে চলেছে। রবির মুখে কোনো কথা নেই। সে বিস্ময়ভাবে বৃদ্ধের কথা শুনতে থাকে। বৃদ্ধ একইভাবে বলতে থাকেন, বহু বছর আগের কথা বলছি। আমাদের এই গ্রামে এক বড় মাপের জমিদার থাকতেন। নাম ছিল নগেন চন্দ্র রায়। গোটা গাঁয়ের লোকেরা তাকে মান্য করত। জমিদার মানুষের বিপদে এগিয়ে আসতে দুইবারও ভাবতেন না। যখন যার দরকার পড়ত জমিদার হাজির থাকতেন। তাই এই গাঁয়ে প্রভাব ভালোই ছিল। সন্তান বলতে জমিদারের 3 ছেলে। বড় ছেলে মনীন্দ্রচন্দ্র রায়, মেজ ছেলে নলিন চন্দ্র রায়, আর ছোট ছেলে কৃষ্ণচন্দ্র রায়। মনীন্দ্র আর কৃষ্ণ ছিলেন একদম মাটির মানুষ। ছেলেদের মধ্যে একমাত্র মনীন্দ্রের বিবাহ হয়ে গিয়েছিল, আর কৃষ্ণের পাত্রীর খোঁজ চলছিল। কিন্তু মেজ ছেলে নলিন ছিল বাপের বেয়াদব ছেলে। নেশা, শিকার, জুয়া, মেয়ে মানুষ, এইসব ফুর্তি নিয়েই ছিল তার দৈনিক কাজ। তাই জমিদার নলিনের বিয়েও দেননি। জমিদার মনে করতেন এই ছেলের সাথে বিয়ে দিলে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। এই শাপের সূচনা যেদিন থেকে হয়েছে সেদিনের কথাই বলছি। সারাদিন ধরে হরিণ খুঁজেও কোথাও পাওয়া গেল না। নলিন চন্দ্রের মাথা রাগে ফেটে পড়ছে। সাথে আছে 2 সিপাই আর 1 ভৃত্য, সাথে 3টি ঘোড়া। দুপুর গড়িয়ে সন্ধে হয়। জঙ্গলে আঁধার নেমেছে। শিকারের খোঁজে জঙ্গলের অনেকটা ভেতরে আসার পর ভৃত্য রামদাস বলল, হুজুর, আর যাবেন না। এর ভিতরে গভীর বন, অন্ধকারে রাস্তা দেখা যাবে না। কোনো বিপদ হলে তুই একদম মুখ বন্ধ রাখবি। এই নলিন চন্দ্র রায় খালি হাতে ফিরবে না। শিকার না পেলে শেষে তোকেই মেরে নিয়ে যাব। চুপচাপ চল। তারা আরও ভেতরে যেতে থাকলেন।
সামনে নলিন আর পেছনে বাকিরা। ঘোড়ার পায়ের শব্দ একটু একটু করে বনের গভীরে মিলিয়ে গেল। তারা আরও ভেতরে যেতে থাকলেন। সামনে নলিন আর পেছনে রয়েছে বাকিরা। ঘোড়ার পায়ের শব্দ একটু একটু করে বনের গভীরে মিলিয়ে গেল। কিছুটা গিয়েই নলিন বললেন, রামদাস, একটা আলোর ব্যবস্থা করো, আমি পথ দেখতে পাচ্ছি না ঠিক করে। একটা কিছু অদ্ভুত মনে হতেই নলিন একবার পেছনে তাকায়। কই রামদাস, কই সেপাই, আর তাদের ঘোড়াই বা কোথায়? কেউ কোথাও নেই। কালো জমাট বাঁধা নিস্তব্ধ অন্ধকার। নলিনের মতন মানুষও এই প্রথমবার ভয় পেলেন। গলা শুকিয়ে আসছে তার। জলের থলিতে হাত দিতেই বুঝতে পারেন তাতে আর এক ফোঁটাও জল নেই। দমটা যেন বন্ধ হয়ে আসছে তার। কি করবে দিশেহারা হয়ে নলিন জঙ্গলের এদিক ওদিক ঘুরপাক খেতে থাকেন। এর মাঝেই একটা শব্দ শুনতে পান তিনি। শব্দটা শুনে মনে হলো সামনেই কোনো এক জলাশয় আছে। কেউ হয়তো জলাশয়ে স্নান করছে। কোনো কিছু না ভেবেই অন্ধকারের মধ্যে সেই শব্দ লক্ষ্য করে নলিন এগোতে থাকেন। কিছুটা যাওয়ার পরেই তিনি একটি পুকুরের সামনে এসে হাজির হন। মরা চাঁদের আলো পুকুরের জলে পড়েছে। টলটল করছে রূপালি জল। ঘোড়া থেকে নেমেই নলিন জলের দিকে এগিয়ে গেলেন। তারপরে তৃষ্ণার্ত শরীর ঝুঁকিয়ে দুহাত করে জল তুলে নিয়ে মুখে দিতে যাবেন, ঠিক সেই সময় এক নারী কণ্ঠস্বর শুনে চমকে যান তিনি। ওই জল খাবেন না বাবু, ওতে ব্যাধি আছে। ওই জল খেয়ে আমাদের ছোট গ্রামটা শেষ হয়ে গেল। নলিন দেখলেন একটি মাঝারি গড়নের যুবতী মেয়ে তার সামনে দাঁড়িয়ে। দেখে বোঝাই যাচ্ছে যে মেয়েটি পাশের গ্রামের। কিন্তু এই সময় এই আঁধারে এই যুবতী মেয়ে কিছু বুঝে উঠতে পারলেন না নলিন। ও কিছু বলার আগেই মেয়েটি আবারও বলল, আমার মনে হচ্ছে আপনি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। সামনেই আমার কুটির। আপনার ঘোড়াটিকে এখানে বেঁধে রেখে আসুন আমার সাথে। নলিন কোনো প্রশ্ন করল না। ঘোড়াটিকে বেঁধে রেখে মন্ত্রমুগ্ধের মতন মেয়েটির পিছু নিল। ক্ষুধা এবং তৃষ্ণায় তার মাথায় আর কিছুই ঢুকছে না। সেই অন্ধকার বনের মধ্য দিয়ে দুজনে পা চালিয়ে একটি কুঠিরের সামনে এসে হাজির হয়। জঙ্গলের দিক থেকে হালকা হাওয়া দিচ্ছে, কিন্তু পরিবেশ একদম নিস্তব্ধ। কুটিরের উঠানে বসে মেয়েটি একটি লম্ফ ধরায়, তাতে আধার একটু কাটে। এরপর কিছু খাবার এনে নলিনের সামনে রাখে সে। লম্ফের সামান্য আলোয় নলিন মেয়েটির মুখ দেখতে পায়। শ্যামলা রঙের ত্বক, পান পাতার মতন মিষ্টি মুখশ্রী। নলিনের বুকে যৌন আগুন জ্বলে উঠল। তোমার নাম কি? মোহিনী বাবু, আহার সেরে আসুন, আমি আপনার জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিচ্ছি। এই বলেই মেয়েটি ভেতরে চলে গেল। আহার সেরে ভেতরে যেতেই নলিনের যৌন যন্ত্রণা যেন দ্বিগুণ বেড়ে গেল। ও দেখল মেয়েটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় একটি চৌকির ওপর শুয়ে, আর নলিনের দিকে কামুক দৃষ্টিতে তাকিয়ে আকর্ষণ করে চলেছে। সেই টানকে না করার সাধ্য হয়তো কারোর নেই। হালকা লম্ফের আলোয় মেয়েটির শরীরের সমস্ত অঙ্গ স্পষ্ট দেখা যাচ্ছিল। শরীরের শ্যামলা মসৃণ ত্বক, সুগঠিত স্তন যুগল, পান পাতার মতন তার মুখ।
নলিন এর আগে বহু মেয়ের সাথেই ফুর্তি করেছে, কিন্তু এই রকম শরীর সে এর আগে কখনোই পায়নি। নলিনের ক্ষুধার্ত শরীর ঝাঁপিয়ে পড়ল মেয়েটির উপর। তারপর সারা রাত ধরে চলল দুটি শরীরের ওঠানামা। ভোরের আলো তখন নলিনের মুখ ছুঁয়েছে। নলিন একটি পুকুরের ধারে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন। রামদাস আবার বললেন, কই গেছলেন বাবু? আপনারে সারা রাত কত খুঁজছি। আপনি বনের গভীরে যেতে যেতে কোথায় যেন হারায় গেলেন। তারপর এইখানে দেখতে পেলুম আপনারে। সেদিনের সম্পূর্ণ ঘটনাটা স্বপ্ন ভেবেই নলিন ভুলে গেল। ঠিক এর 1 বছর পর এক রাতে একটা কাণ্ড ঘটল। সেদিন শিকার করে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল তার। নলিন জঙ্গলের পথ ধরে বাইরের দিকে রওনা দিয়েছিলেন। সাথে ছিল একটি মাত্র রক্ষী, তবে সে অনেকটাই এগিয়ে গেছে। পেছনে রয়েছে নলিন। চন্দ্রিমার আলো বনের প্রতিটি কোণায় ছড়িয়ে আছে। হঠাৎ করেই মাঝপথে নলিনের ঘোড়াটা থমকে দাঁড়িয়ে গেল। নলিন দেখল তার ঠিক হাত 20 দূরেই একটি নারী দাঁড়িয়ে। ঘোড়াটি কিছুতেই এগোতে চায় না। নলিন কিছু বুঝতে না পেরে ঘোড়া থেকে নেমেই সেই নারীর দিকে এগিয়ে যেতে থাকেন। কয়েক হাত কাছে যেতেই বুঝতে পারেন ওই নারীর হাতে একটা কিছু নড়ছে। তুমি কে? পথ আগলে দাঁড়িয়ে আছো কেন? নলিন জোর গলায় বললেন। নারীটি শান্ত স্বরে বলল, মোহিনী বাবু, তোমার সন্তান নিয়ে এসেছি গো। তোমার বংশের প্রদীপ গো। বলেই হাতের বস্তুটা সামনে বাড়িয়ে দেয়। তিনি কাছে আসতেই সেই নারীর মুখটা দেখতে পান। 1 বছর আগের রাত, সেই পান পাতার মতো মুখ, নগ্ন শরীরের খেলা, সব মনে পড়ে যায় তার। তবে তবে কি সেটা স্বপ্ন ছিল না? নলিন ভাবতে থাকে। খুব কাছে এসে বস্তুটার দিকে তাকায় সে। চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পান একটা আজব কিম্ভূতের মতন চেহারার শিশু। আঁশ জাতীয় কিছু ভর্তি রয়েছে তার গায়ে। চোখ দুটো যেন অন্ধকার গোলক। ঠোঁটের পাশে দুটো গজিয়ে ওঠা ধারালো দাঁত। দেখার সাথে সাথেই কিছুটা সরে আসে নলিন। এ কি মানুষের সন্তান? এই রকম কুৎসিত সন্তান কোনো মানুষের হতে পারে না। কার সন্তান নিয়ে এসেছো তুমি? এটাকে আমার চোখের সামনে থেকে সরাও। এই সন্তান আমার হতেই পারে না, সুতরাং গ্রহণ করার কোনো প্রশ্নই ওঠে না। এইবার নারীর চোখ দুটো যেন রাগে জ্বলে উঠল। এখন মোলায়েম ত্বক খসে পড়েছে তার মধ্যে থেকে উঁকি দিচ্ছে কালো কুচকুচে চামড়া। আঙুলের নখ যেন একটু একটু করে বাড়ছে। নলিনের চোখের সামনে সেই মোহময়ী রূপ পরিবর্তিত হতে শুরু করলো। কোথায় সেই সুশ্রী চেহারার মোহিনী? এ যেন এক কুৎসিত পিশাচ। এখন মাটিতে লুটিয়ে পড়েছে এক জট তেলচিটে চুল। মুখের পাশ থেকে বেরিয়ে আসছে ধারালো দাঁত। সারা শরীরে যেন মেখে আছে পচা আঁশটে গন্ধ। আর 2 অক্ষি কোটরে জ্বলছে দাবানল। নলিনের সারা গা যেন কেঁপে উঠল। আমি বলে দিলাম, এই সন্তান রায়বাড়ির, ওকে ও প্রাপ্য দিতেই হবে।
নয়তো তুই আর তোর বাড়ির আর এই গ্রামের একটা পুরুষও আর বেঁচে থাকবে না। যেদিন ওর অধিকার পাবে সেই দিনই এ মৃত্যু খেলা থামবে। ওকে ওর অধিকার দিতেই হবে। রায় বংশের একমাত্র রাক্ষস সন্তানকে অধিকার দিতেই হবে। এই বলে মুখে একটা ফিসফিস করে মন্ত্র পড়েই মোহিনী বাতাসে মিলিয়ে গেল। সেদিনের মতন আর কিছুই হলো না। এই কথা আর কেউ জানতেও পারল না, কিন্তু সময় তো সবকিছুই মনে রাখে। ঠিক এর কয়েক মাস পরেই এক শীতের ভোরে নগেনচন্দ্র রায়ের ছোট ছেলে কৃষ্ণচন্দ্র রায়ের দেহ জঙ্গল থেকে উদ্ধার করা হলো। গলার নলিটা কেউ যেন খুবলে নিয়েছে। গোটা বাড়ির লোক কান্নায় ভেঙে পড়ল। রামদাস কাঁদতে কাঁদতে বলল, হায় হায় হায়, ছোট বাবুরে একজন খেজুরের রস খেতে ডাকছিল, সেটা শুনেই তো বাবু ওদিকে চলে গেল। তারপর কোথা থেকে হারান এসে আমারে তড়িঘড়ি জঙ্গলে যেতে কইল। আমি ওর পিছু গিয়া দেখি একটা খেজুর গাছের নিচে আমাদের ছোট বাবু পড়ে পড়ে আছে গো। আমাদের ছোট বাবু পড়ে পড়ে আছে। এটাই ছিল সূচনা। তারপর একে একে জমিদার বাড়ির রক্ষীরা আর পুরুষ কর্মচারীরা অদ্ভুতভাবে নিখোঁজ হতে থাকল, আর তাদের নিথর দেহ জঙ্গলের আনাচে কানাচে খুঁজে পাওয়া গেল। আর এই মৃত্যুগুলো যে সে মৃত্যু নয়, গায়ে কাঁটা দেওয়ার মতন বিভৎস। গোটা গ্রাম এবং জমিদার বাড়িতে তখন আতঙ্কের ছায়া। বিকেল হওয়ার আগেই সবাই বাড়িতে বদ্ধ হয়ে যায়, আর ভোর কেটে সকাল হলে তারপর বাইরে বেরোয়। গ্রামের মানুষের বেঁচে থাকা তখন দুর্বিষহ হয়ে উঠেছে। গৃহবন্দী হয়ে থাকলেও বিভিন্ন ছলে কলে গ্রামবাসীরা বাড়ির বাইরে এসে অনেকেই মারা যায়, তবে সকলেই পুরুষ। তবে এর মাঝেই জমিদার নগেনচন্দ্র একটা বড় ভুল করে ফেললেন। তিনি ঝোঁকের বশে এই পরিস্থিতির মোকাবিলা করতে রাইফেল আর সাথে একটা ঘোড়া নিয়ে গভীর রাতে একাই জঙ্গলে বেরিয়ে পড়েন। ফলাফল খুবই খারাপ হয়। সকালবেলা গ্রামের জেলেরা জমিদারের কাটা মাথা পুকুর থেকে উদ্ধার করল। মাথাটার চোখ দুটো গেলে দেওয়া হয়েছিল, তবে দেহের হদিশ আর পাওয়া যায়নি। জল অনেক দূর গড়িয়ে গেছে বুঝতে পেরেও নলিন শিকারের স্বভাব ছাড়ল না। পরিবারের সকলের কথা অমান্য করে জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে গেল এবং এই এক রোখা জেদের কাছে শেষে প্রাণ হারালো। বাড়িতে এখন পুরুষ বলতে শুধুই মনীন্দ্র একা। সমাধান না পেয়ে তিনি শেষমেশ একজন তান্ত্রিককে ডাকলেন, তবে তাতে সুরাহা কিছুই হলো না। তান্ত্রিক সারা গ্রাম ঘুরে আসার পর কিছু কথা বললেন। এই গ্রামকে বাঁচানো সম্ভব না। পারলে এখান থেকে সবাই চলে যা, নয়তো মরণ হবে। যেই সাপ লেগেছে সেটা আমার মতো সাধকের দ্বারা তোলা সম্ভব নয়। শক্তিশালী কাউকে চাই। তারপর তিনি সেখান থেকে চলে যান। বৃদ্ধ পথ চলতে চলতে একটু থামলেন। ও অগত্যা, এই মনীন্দ্র তার স্ত্রী আর পুত্রকে নিয়ে গ্রাম ছাড়লেন। সাথে ছাড়লেন সাধের জমিদারি। কই গেলেন আর কাউকে বললেন না। এত বড় জমিদার বাড়িতে পড়ে রইলেন। এই জমিদার গিন্নি
আর রামদাস। সময়ের চাপে তারা দুজনেও পরলোক যাত্রা করলেন। জমিদার বাড়িটা এখন হানা বাড়িতে পরিণত হয়েছে। কিন্তু কিন্তু বছরের পর বছর চলে গেলেও গ্রামের উপর থেকে সেই কাল রাত এখনো পর্যন্ত যায়নি। পুরুষ হোক বা নারী, কেউ নিরাপদ নেই। লোক সংখ্যাও কমে গেছে। যারা জমি ছাড়তে পারেনি তারাই রয়ে গেছে। তবে তবে রাতে না বেরোলে ক্ষতি হয় না। আচ্ছা, তবে অভিশাপ তো পুরুষদের ওপর হয়েছিল, কিন্তু নারী হত্যা শুরু হলো কেন? রবি প্রশ্ন করল। বৃদ্ধ বললেন, তবে তবে যারা ওর হাত থেকে পালিয়ে বেঁচেছে তারা যা বর্ণনা দেয় তাতে মনে হয় সেই পিশাচের সন্তানই এই মৃত্যুগুলো ঘটিয়েছে। আসলে যেদিন থেকে পুরুষ ছাড়াও নারী হত্যা শুরু হয়েছিল সেদিন থেকেই বোঝা যেতে শুরু করলো যে পিশাচ শুধু পুরুষদেরই শিকার করত। কিন্তু অনুমান করা হয় তার সন্তান বড় হওয়ার সাথে সাথেই মায়ের পরিবর্তে নিজেই এই সব কাজ করতে থাকে। রাতের সময় ছলে কলে বিভিন্ন কৌশল রূপ নিয়ে ডাক পরিবর্তন করে মানুষকে বাইরে নিয়ে আসে, তারপর শেষ করে দেয়। সেই রাক্ষস সন্তান নারী বা পুরুষ কাউকেই ছাড়ে না। দুজনেই প্রায় অনেকটা পথ অতিক্রম করে চলে আসে, কিন্তু দুজনেই একটা ভুল করে ফেলে। সেই মোড়ের সামনে এসে কথায় কথায় বামের পরিবর্তে ডান মোড়ের রাস্তা ধরে এগিয়ে যেতে থাকে। চারিদিকের অন্ধকার আরও বাড়তে থাকে। আচ্ছা, মনীন্দ্রবাবু আর কখনো ফিরে এসেছিলেন? কি আর বলি বাবা, জমিদার গিন্নি মারা যাওয়ার সময় একবার এসেছিলেন। কোথা থেকে খবর পেয়েছিলেন কেউ জানে না। মায়ের শেষ যাত্রায় এসেছিলেন, কিন্তু শয়তানের হাত থেকে তিনিও ঠিক কোন জায়গায় এসেছে এই আঁধারে বুঝতে পারে না রবি। হাঁটার গতি বাড়িয়ে একটু এগিয়ে যায়। আচ্ছা, প্রধানের বাড়িটা আর কতটা দূর আমাকে একটু দেখিয়ে দেবেন? পেছন থেকে একটা দানবীয় গলায় কেউ বলে উঠল, নিশ্চয়। রবি মুহূর্তেই পেছনে তাকিয়ে দেখল, কই বৃদ্ধ? বৃদ্ধের আগের সেই চেহারা এখন আর নেই। এ যেন দীর্ঘ উচ্চতা বিশিষ্ট কালো চামড়ার এক দানব। চোখ দুটো অন্ধকারে তলিয়ে গেছে, ক্ষীণ সাদা দাঁত ওই আধারেও চকচক করছে। রবির আর কিছুই বুঝতে বাকি রইল না। রবির রক্ত ঠান্ডা হয়ে গেল। ও আরেক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ছুটতে থাকে। যেদিকে দু চোখ যায় সেই দিকে ছুটতে থাকে সে। ছুটতে ছুটতে শেষে একটা পুরনো বাড়ির সামনে এসে দম ফেলে। বিশাল বাড়িটা আগাছার জঙ্গলে ঘেরা। হয়তো হয়তো এটাই সেই জমিদার বাড়ি। বুকটা ওঠানামা করছে তার, দম ফুরিয়ে এসেছে ওর, আর পালাবার ক্ষমতা নেই। নিঃশ্বাস আটকে আসছে, ফুসফুস হাঁপিয়ে উঠছে। ক্লান্তিতে দুই হাঁটুতে হাতে ভর দিয়ে ঝুঁকে পড়েছে ও। ঠিক ওর সামনে থেকে একটা পায়ের আওয়াজ আসছে। রবি দেখল ঠিক ওর সামনেই দাঁড়িয়ে আছে সেই পিশাচ। কি বিভৎস রূপ! মুখে
বিদ্রুপের হাসি। তোকে নিজের গল্পই শোনাচ্ছিলাম রে ছোড়া। ভাবলাম অচেনা মানুষকে একটু গল্প শুনিয়েই মারি। তবে তবে আজ তোকেই মারবো। অন্তত আজ গাঁয়ের লোকেরা রেহাই পাক। যতদিন আমি এই গ্রামকে শেষ না করছি ততদিন আমি থামবো না। আকাশ বাতাস অট্টহাসিতে ভরে গেল। স্থির হয়ে দাঁড়িয়ে রইল রবি। মৃত্যু আসন্ন। কিন্তু এরপর যেটা হলো সেটার জন্য শয়তানটা তৈরি ছিল না। রবি আচমকাই হেসে উঠল। সে হাসি যেন সাধারণ শহুরে যুবকের হাসি নয়। এ হাসি অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে। ঠিক তার পর মুহূর্তেই শয়তানটার চারপাশে দপ করে একটা অগ্নি গোলক জ্বলে উঠল। চারিদিকে একটা আগুনের শিখা যেন বাঁধন সৃষ্টি করেছে। শয়তানটা পা বাড়াতে গেল, কিন্তু কিছুতেই সেই রেখা অতিক্রম করতে পারল না। এটা তো সাধারণ আগুনের রেখা না। তুই কি করছিস এটা? তুই কে? এটা সাধারণ কারুর কাজ না। রবি হাসতে হাসতে নিজের পরনের শার্টটা খুলতে শুরু করলো। গলায় উঁকিয়ে দিচ্ছে রুদ্রাক্ষ আর পদ্ম বীজের মালা। গায়ের কিছুটা অংশে ছাইয়ের দাগও রয়েছে। শরীরের বহু স্থানে ক্ষত চিহ্ন। এরপর গম্ভীর গলায় সে উত্তর দিল, আমি কে? আমি হচ্ছি মনীন্দ্রচন্দ্র রায়ের ছেলে, এই বংশের শেষ সন্তান রবীন্দ্রচন্দ্র রায়। আমি সব বাবার মুখেই শুনেছিলাম। প্রতিশোধের আগুন আমি অনেক দিন ধরেই বুকে নিয়ে ঘুরছি। অল্প বয়সে বাড়ি থেকে পালিয়ে সিদ্ধি লাভ করতে যাই। তারপর অনেক খোঁজাখুঁজির পর এক কাপালিকের কাছে আশ্রয় নিই। 15 বছর ধরে অনেক কিছু শিখেছি আমি। বাবার মৃত্যুর খবর বাড়িতে ফিরে শুনলাম, আর তারপরেই তোর জন্য এক মোক্ষম ছক কষি। আর সেই মতো তুই এখন পা দিয়ে ফেলেছিস। তোকে মারার জন্যই আমার এখানে আসা। রবি আসন করে বসে পড়ে। তারপর ব্যাগ থেকে একটা ছোট লোহার ত্রিশূল নিয়ে মাটিতে একটা ছক কাটে। তার সামনে একটা ছোট মাটির পাত্রে সামান্য মদ আর ত্রিশূল দিয়ে নিজের হাতের কিছুটা কেটে সামান্য রক্তের ফোঁটা ফেলে দেয়। ওর সামনেই আগুনের শিখা জ্বলছে, আর তার মাঝেই রাক্ষসটা সেই গোলক থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। রবির সামনে বিড়বিড় করে একটা মন্ত্র বলে চলেছে। মন্ত্রের উচ্চারণের সাথেই পরিবেশ যেন আরো উত্তপ্ত হয়ে উঠছে। রাগে তপ্ত শয়তানটা বলে উঠল, আমি তোর এই টুকটাক মানব না। আমাকে কিচ্ছু করতে পারবি না তুই। আমি এই বংশেরই রাক্ষস। আমি কিসে মরব তুই সেটাই জানিস না। রাক্ষসটা হেসে উঠল, জানি, আমি সব জানি। তোর প্রাণ আছে তোর মায়ের নাভিতে। সেটা আমি অনেক আগেই তোর থেকে নিয়ে নিয়েছি। তোর মায়ের মৃত্যুর পর সেই নাভি তুই তোর কাছেই রেখে দিয়েছিলি, আর তোর গল্পের মাঝেই আমি সেটা কখন যে তোর থেকে নিয়ে নিয়েছি
তুই এখনো বুঝতে পারিসনি। দেখ। বলেই নিজের ব্যাগ থেকে একটা থকথকে পদার্থ বার করলো। কে? এটাই তো। তুই এটা কি করলি? আমি আমি এইভাবে মরতে পারি না। ওরে বাবা আমি এইভাবে মরতে পারি না। তোরা মার ছেলে মিলে নলিন কাকার একটা ভুলের জন্য গোটা গ্রাম আর আমার পরিবারের নিরীহ মানুষগুলোকে মারলি। সেবেলা কিছু নয়, তাই না? আমার বাবাকেও ছাড়লি না। 15 বছরের তপস্যা আজকে সফল হবে। আর এই নাভি এখন আমার সামনে রাখা। আগুনে নিমজ্জিত হয়ে গেলেই তোর শক্তি শেষ। তারপরে আগুন তোকে গিলে খাবে, ছাই হয়ে যাবি তুই। এই ভিটেতেই তোকে শেষ করব। খবরদার, এ কাজ করিস না। ফল কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। আরে বাবা। দেরি না করে নাভিটা সেই পাত্রে ডুবিয়ে দেয়। তারপর সেই আগুনের গোলক রেখা এক লহমায় রাক্ষসটার দেহকে গ্রাস করে। জঙ্গলের প্রতিটা মজ্জা আর্তনাদ করে ওঠে। পাতালের প্রতিটা কোণ যেন কেঁপে ওঠে। ঠিকের কিছু সময় পর সবকিছুই কেমন যেন শান্ত হয়ে এলো। বংশের রাক্ষস বলতে এখন শুধুই এক থাল ছাইয়ের গুঁড়ো। কোথা থেকে একটু হাওয়া এসে সেইটুকুও নিয়ে গেল। দোকানদার সবেমাত্র চা বসিয়েছে। ঠিক এমন সময় রবিকে সেখানে আসতে দেখে সে বলে উঠল, আরে আরে দাদা বাবু, দাদা বাবু। রবিকে যে সকালবেলা জীবন্ত অবস্থায় দেখতে পাবে এটা দোকানদার মহাশয় একবারের জন্যও আশা করেনি। তাই কিছুটা অবাকই হয়েছে সে। ওর দিকে তাকিয়ে রবি একবার হাসল। সেই হাসিতে ছিল জয়ের আনন্দ, সেই হাসিতে ছিল শান্তি, আর ছিল বহু বছরের এক ক্লান্তি। সকালের প্রথম বাসটা ধীর গতিতে এসে রবির সামনে থামল। রবি বাসের সিঁড়িতে পা রেখে একবার পেছন দিকে তাকায়। লোকটি তখনও ওর দিকে তাকিয়ে আছে। আর কোনো ভয় নেই, জমিদার বাড়ি আবার সেজে উঠবে। আমি আবার ফিরে আসব, চিন্তা করো না, আর কোনো বিপদ হবে না। কথাটা বলেই রবি বাসের ভেতর চলে গেল। রংচটা বাসটা আবারও পিচ রাস্তা ধরে সামনের দিকে মিলিয়ে গেল। শুনছিলে আজকের গল্প রাজদীপ ভট্টাচার্যর লেখা বংশের রাক্ষস। আজকের গল্প পাঠে ছিল জয়, লাবণী এবং আমি আরজে সৃজন। শব্দ সংযোজনা এবং আবহ সঙ্গীতে ছিল জয়। শব্দগ্রহণ এবং পর্ব পরিচালনায় আমি আরজে সৃজন। তো কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করতে পারো, কিংবা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামও জানাতে পারো। আমার ফেসবুক আইডি এসজি সৃজন আর ইনস্টাগ্রাম হচ্ছে এসজি সৃজন 620। তো ভালো থেকো, ভালো রেখো, আর আমি আরজে সৃজন সাইনিং অফ।